ভোট সন্ত্রাসীদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে নির্বাচন কমিশন। রোববার দুপুরে সাংবাদিকদের সাথে মত বিনিময়ে এ কথা জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সিইসি আরও জানান, সব রাজনৈতিক দলকে নিয়ে সুন্দর ও ঐতিহাসিক নির্বাচন উপহার দিতে চান প্রধান উপদেষ্টা। সেই লক্ষ্যেই কাজ করছে ইসি। ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে নির্বাচন কমিশন সচিবালয় কর্মকর্তা কর্মচারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন সিইসি ও 4 নির্বাচন কমিশনার। পরে কমিশনের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের সিইসি বলেন, তরুণদের ভোটের আওতায় আনার সর্বোচ্চ চেষ্টা করছে ইসি। সেই লক্ষ্যে ভোটার তালিকা হালনাগাদ করা হচ্ছে। যথাসম্ভব সবাইকে 100% আনতে পারবো, এটা ওয়াদা করতে পারবো না। কারণ আমি 2 মাস আগে যখন শিডিউল ঘোষণা করবো, তো তখন যদি ভোটার তালিকা যারা 18 বছর হয়ে যাবে তাদের না নিতে পারবো, এর আগে তো পারতেছি না, বুঝছেন না। তো আমরা যথাসম্ভব চেষ্টা করবো ইয়াঙ্গার জেনারেশনকে যাতে ইনক্লুড করা যায়। সিইসি আরও জানান, প্রধান উপদেষ্টার দেয়া সময়ের প্রায় 60 দিন আগেই নির্বাচনের তফসিল ঘোষণা করবে কমিশন। প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের পর ভোটের সময় নিয়ে জটিলতা অনেক কমে গেছে বলে মন্তব্য করেন সিইসি। যে দূরত্ব অনেক কমে এসছে, গ্যাপ অনেক কমে এসছে। কোথায় জুন আর ডিসেম্বর 6 মাস ছিল, এখন 1-1.5 মাসের মধ্যে এসে গেছে। 1-1.5 মাসের মধ্যে এসে গেছে, মাঝখানে রমজান। বাকিটা আসতে আর বেশি সময় নাই। কোনো দলীয় স্বার্থ বিবেচনায় আপনারা কোনো কাজ করবেন না, একদম আইন অনুযায়ী নিরপেক্ষতার সাথে আপনারা দায়িত্ব পালন করবেন। এই মেসেজটা আমি তাদেরকে আজকেও দিয়েছি। অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে নিরপেক্ষভাবে কাজ করা হচ্ছে। ইসি কারো কথায় প্রভাবিত হবে না জানিয়ে সিইসি বলেন, ভোট সন্ত্রাসীদের জন্য হতাশা অপেক্ষা করছে। কারো পরিচালনায় আমরা কাজ করব না। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে 100টি আসনে নারীদের সরাসরি ভোটে অংশগ্রহণ সহ নাগরিক কোয়ালিশনের 4 দফা প্রস্তাবের সাথে একমত অধিকাংশ রাজনৈতিক দল। তবে প্রতি আসনে দ্বৈত প্রতিনিধিত্বের কার্যকারিতা সম্ভব না বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। রোববার রাজধানীতে এক আলোচনায় এসব কথা বলেন তারা। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে সংসদে সরাসরি ভোটে নারী প্রতিনিধিত্বের প্রয়োজনীয়তা, চ্যালেঞ্জ ও সমাধান নিয়ে আলোচনা সভার আয়োজন করে নাগরিক কোয়ালিশন। সেখানে আগামী নির্বাচনে 100 আসনে নারীদের সরাসরি নির্বাচন সহ 4টি প্রস্তাব তুলে ধরা হয়। সাধারণ আসনে সরাসরি ভোটে নারীদের অংশগ্রহণ ছাড়া সংরক্ষিত আসনেও প্রত্যক্ষ ভোটের দাবি করেন অনেকে। তবে প্রতি আসনে দ্বৈত প্রতিনিধি রাখা এখনই সম্ভব নয় বলে জানান নির্বাচন সংস্কার কমিশনের প্রধান। সমস্যা হলো ওই যে আমাদের গ্রাম বাংলায় যে কথা আছে, এক ঘরে 2 পীর হইতে পারে না। এবং এখনই কিন্তু এই যে আমাদের যে বর্তমান পদ্ধতিতে আছে, অনেক জায়গায় কিন্তু আমাদের সাধারণ আসনে যারা সংসদ, তারা কিন্তু নারীদেরকে যেতেই দেয় না। তো এখন 2 জন হলে মানে এটা কার্যকর হবে কিনা আমার সন্দেহ আছে। সংসদে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর দাবির সাথে বিএনপি একমত বলে জানান দলটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। আপনারা দয়া করে চিঠি দেন সব রাজনৈতিক দলের প্রধানকে এবং প্রধান উপদেষ্টাকে চিঠি দেন, কারণ শিরিন আপা বা ওনাদের কমিশনকে যেভাবে ছুঁড়ে ফেলা হয়েছে, নারীদের তো কোনো বেসিক মানে মর্যাদাই নাই বাংলাদেশে। নারীদের সরাসরি অংশগ্রহণের প্রতিবন্ধকতা দূর করতে সব রাজনৈতিক দলগুলোকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা। আমরা 50% নারী যদি উচ্চকক্ষে দাবি করি তাহলে সেটা ভেরি মাচ পসিবল। আর একটা জিনিস হচ্ছে যে কনসিডারিং দ্য সিচুয়েশন, যে আমরা যদি এখন বলি যে 30% নারী ইলেক্টেড হয়ে আসতে হবে, সেটা যদি না পাই তাহলে সেটা আমাদের কোনোটাই লাভ হবে না। আমরা এমন যেন না চাই যেটা আসলে বাস্তবে পসিবল না দেয়া। আমাদের প্রস্তাবনাটা যেটা এখানে এসেছে, অবশ্যই যাতে এই সংরক্ষিত আসনগুলোতে মনোনয়ন না হয়ে সরাসরি নির্বাচন হয়। সরাসরি নির্বাচন হলে তৃণমূল থেকে নারী নেতৃত্ব উঠে আসার সুযোগ থাকে। নারীর রাজনৈতিক ক্ষমতায়নে রাজনৈতিক দলগুলোকে আরও বেশি উদ্যোগ নিতে হবে বলেও মতামত দেন বক্তারা। জাহানারা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক নিয়ে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। রোববার সচিবালয়ে কথা জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বলেন, রাজনীতি, নির্বাচন, গণতন্ত্র, সংস্কার সংলাপের মধ্য দিয়ে এগোতে হয়। আলোচনায় যে কোনো রাজনৈতিক সমস্যার সমাধান হওয়া উচিত।
জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চেয়ে গত কয়েক মাস ধরে সরব বিএনপির নেতারা। সবশেষ নির্বাচনের সম্ভাব্য মাস এপ্রিল ঘোষণার পরও আশাহত বিএনপি। এমন পরিস্থিতিতে গত শুক্রবার লন্ডনে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ঐতিহাসিক এই বৈঠক শেষে যৌথ বিবৃতিতে জানানো হয়, সংস্কার ও বিচারে কাঙ্ক্ষিত অগ্রগতি হলে রমজানের আগেই নির্বাচন হতে পারে। সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। আলোচনার মাধ্যমে রাজনৈতিক সমস্যা সমাধানের এই বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদও সন্তুষ্ট বলে জানান পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, কোনো রাজনৈতিক দলের এই বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে বলতে হবে। রাজনীতি বলেন, নির্বাচনী বলেন, গণতন্ত্রই বলেন আর সংস্কারই বলেন, প্রত্যেকটাই ডায়ালগের মাধ্যমে আগাতে হবে। আমি সেই জন্য ডায়ালগটা হচ্ছে এটাকে একটা সুসংবাদ মনে করি। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। এদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, নির্বাচন সুষ্ঠু করার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব ধরনের প্রস্তুতি আছে। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে, আমরা মনে হয় আমাদের আইনশৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত যে কোনো অবস্থায়। যে কোনো সমস্যা যে আলোচনার মাধ্যমে সমাধান হতে পারে, ডক্টর ইউনূস তারেক রহমানের বৈঠকটি তার একটি দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করছেন উপদেষ্টারা। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মেয়রের শপথ না পড়ানো পর্যন্ত টানা অবরোধ কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এই কর্মসূচিতে সাড়া না দিলে আবারও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এই নেতা। রোববার নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালনের সময় তিনি এই ঘোষণা দেন। পাশাপাশি জনভোগান্তি লাঘবে ব্যবস্থা নেওয়ার কথা জানান। পূর্ব ঘোষণা অনুযায়ী ঈদের পর আবারও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে সকাল থেকে গণ অবস্থান কর্মসূচি পালন করছেন ইশরাক হোসেনের সমর্থকরা। তাদের দাবি, অনতিবিলম্বে ঢাকা দক্ষিণের নির্বাচিত মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ পড়িয়ে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার। সকাল 11টার দিকে এই কর্মসূচির সঙ্গে একাত্মতা প্রকাশ করতে নগর ভবনে আসেন ইশরাক হোসেন। উপস্থিত হওয়ার কিছুক্ষণের মধ্যেই নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। সরকার সাংবিধানিক দায়িত্ব পালন করছে না বলেও অভিযোগ তোলেন। বর্তমান যে স্থানীয় সরকার উপদেষ্টা, তিনি যে শপথ ভঙ্গ করেছেন, তিনি সংবিধানকে লঙ্ঘন করেছেন। যেই শপথ নিয়ে তিনি উপদেষ্টা হয়ে গাড়িতে পতাকা লাগিয়ে ঘুরে বেড়াচ্ছেন, সেই সংবিধানকে তিনি লঙ্ঘন করেছেন। বাংলাদেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগকে তিনি ক্রমাগত অবমাননা করে চলেছেন। জনগণের ভোগান্তি চান না উল্লেখ করে টানা অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তিনি। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে রায় এবং সেটিকে যে পূর্ণাঙ্গভাবে কার্যকর করার জন্য যে বাধাগ্রস্ত করা হচ্ছে, এটার বিরুদ্ধে আমাদের যে আন্দোলন রয়েছে সেটি অবশ্যই চলমান থাকবে। কিভাবে জনগণের ভোগান্তি লাঘব করবেন জানতে চাইলে ইশরাক হোসেন জানান, ভোগান্তি কমাতে ডিএসসিসির প্রত্যেকটি আঞ্চলিক অফিসে বুথ বসানোর চিন্তা করা হচ্ছে। এটা আমরা ইমিডিয়েটলি শুরু করার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। ইমিডিয়েটলি এটা জোন ভিত্তিক যে অফিসগুলো আছে সেখানে আপনার জরুরি বুথ বসানো হবে। সেই ব্যাপারে আমরা কথা বলতেছি কিভাবে এটা করা যায়। পাশাপাশি জনভোগান্তি কমাতে দ্রুত শপথ আয়োজন ও দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আহ্বান জানান তিনি। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে হজ ব্যবস্থাপনায় এবছর প্রথম হয়েছে বাংলাদেশ। হজ শেষে রোববার সৌদি সরকারের তালিকা প্রকাশ করেছে বলে জানান এজেন্সিদের সংগঠন হাব। দেশে ফেরা হাজিরা এবারের ব্যবস্থাপনায় সন্তুষ্ট। সরকারি হিসেবে রোববার পর্যন্ত দেশে ফিরেছেন প্রায় 21,000 হজযাত্রী। কেউ 1 মাস, আবার কেউ 45 দিন প্রিয়জন ছেড়ে বের হয়েছিলেন হজযাত্রায়। উদ্দেশ্য ছিল আল্লাহর কাছে নিজেকে সঁপে দেয়া, আর পবিত্র কাবা তাওয়াফে ছিল ক্ষমার ফরিয়াদ। ইসলামের ফরজ এই ইবাদত শেষে দেশে ফিরছেন হাজিরা। বিমানবন্দরে নেমে জানালেন অভিজ্ঞতা, ছিল না ব্যবস্থাপনা নিয়ে অভিযোগ। আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগলো, ভালোভাবে হজ করতে পারছি, কোনো সমস্যা হয়নি এবং আসতে যাতে বিমানে কোনো সমস্যা হয়নি। আমাদের খুব ভালোভাবে করছে, সুষ্ঠুভাবে এবং সুন্দরভাবে আসছি,
আমাদের বাংলাদেশের যে অ্যারেঞ্জমেন্ট সেটা ভালো ছিল। যাওয়া আসা থাকা সব কিছু ভালো, অন্য অন্য বছরের চেয়ে বছর খুবই সুবিধা হয়েছে। হজ পালনের সময় তারা নিজের পরিবার পরিজন, দেশ ও মুসলিম উম্মার শান্তি কামনায় আল্লাহর কাছে দোয়া করেন। সারা উম্মতের জন্য দোয়া করছি, নিজের জন্য দোয়া করছি, মা বাবার জন্য দোয়া করছি। হাঁটু ব্যথা এত প্রবলেমেটিক, আমি একটা মানুষ, অথচ আমি দিনে 2 বারও তওয়াফ করেছি। আমার খুবই ভালো লেগেছে এবং আমার নিজের ঘর মনে হয়েছে। গত জীবনে যা করেছি সমস্ত জানা অজানা ভুল ভ্রান্তি সমস্ত গুনাহ খাতা থেকে আল্লাহ মাফ করে দিয়ে আমাদের হজকে তুমি কবুল করে নাও। এজেন্সিদের সংগঠন হাব বলছে, ভারত, পাকিস্তান সহ দক্ষিণ এশিয়ার 6 দেশের ব্যবস্থাপনা নিয়ে সৌদি আরব সরকারের প্রকাশ করা তালিকায় এবার প্রথম হয়েছে বাংলাদেশ। এবছরের হজ ব্যবস্থাপনা অত্যন্ত সুন্দর ছিল, সুশৃঙ্খল ছিল। সৌদি আরবের পর্বে যেমন ছিল, বাংলাদেশ পর্ব আপনারা জানেন অত্যন্ত সুশৃঙ্খলভাবে নিবন্ধিত সকল হজযাত্রী এবার হজে গেছেন। এটি আমাদের জন্য একটি মাইল ফলক এবং সৌদি আরব থেকেও দক্ষিণ এশিয়া বাংলাদেশ হজ ব্যবস্থাপনায় প্রথম স্থান অর্জন করেছে। আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এবার হজটাকে সুন্দর করার জন্য আমরা চেষ্টা করেছি। আশা করি মানুষ এটা বলবে যে এবছর কোনো কান্নাকাটি নাই, এবছর কোনো মারামারি নাই, এবছর হজে কোনো লোকের টিকিটের কোনো অভাব হয় নাই। গত বছরের চেয়ে এবার মৃত্যু কম হয়েছে হজযাত্রীর। 15 জুন পর্যন্ত 2 নারীসহ মৃত্যু হয়েছে 27 জনের, নিখোঁজ 1 জন, আর বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন প্রায় 30 হাজি। আদিলুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজনৈতিক পট পরিবর্তনের পর দেশি বিদেশি বিনিয়োগে গতি কমেছে, সেই সঙ্গে রাজনৈতিক অস্থিরতায় কমেছে কর্মসংস্থানের সুযোগ, বাড়ছে বেকারত্ব। তাই বাজেটে অর্থনৈতিক পুনরুদ্ধারকে গুরুত্ব দেওয়া উচিত ছিল বলে মনে করেন অর্থনীতিবিদরা। বিনিয়োগ বাড়াতে ব্যবসার পরিবেশ উন্নয়ন এবং রাজস্ব খাত সংস্কার জরুরি বলছেন ব্যবসায়ীরা। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর গত বছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের শ্রমশক্তি জরিপে দেখা যায়, দেশের 26,60,000 কর্মক্ষম মানুষের এখন কাজ নেই। বিশ্বব্যাংকের প্রতিবেদন বলছে, চলতি বছর আরও 30 লাখ মানুষ নতুন করে দরিদ্র ঝুঁকিতে পড়তে পারে। সংস্থাটি বলছে, দুর্বল শ্রমবাজারের কারণে দারিদ্র্যের হার বেড়ে দাঁড়াতে পারে 22.9 ভাগে। অর্থনৈতিক কার্যক্রমের এ ধীরগতি মোকাবিলায় বিনিয়োগ ও কর্মসংস্থানে জোর দিচ্ছেন অর্থনীতিবিদরা, যদিও বাজেটে যথেষ্ট উদ্যোগের অভাব দেখছেন তারা। এখনো কিন্তু মজুরি বৃদ্ধির হারের চেয়ে মূল্যস্ফীতির হার কিছুটা বেশি আছে। সো আমরা যদি বিনিয়োগ যদি আমরা বাড়াতে পারি, সেটাকে প্রণোদিত করতে পারি, কর্মসংস্থান করতে পারি, তাহলে মূল্যস্ফীতিটা ক্রমান্বয়ে কমে আসবে বলে আমরা আশা করছি, কিন্তু ক্রয় ক্ষমতাটা তখন আমরা ধরে রাখতে পারব। 2025-26 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটে এনবিআরের রাজস্ব আয়ের লক্ষ্য 4,99,000 কোটি টাকা, যেখানে চলতি অর্থ বছরের 11 মাসে আয় 3,21,500 কোটি। 35% মতো রাজস্ব বাড়াতে আমদানি ও অন্যান্য শুল্ক, ভ্যাটে চাপ বেড়েছে। বাজেটে করজাল বাড়ানোর কোনো উদ্যোগ দেখছেন না ব্যবসায়ীরা। অর্থনীতিকে বেগবান করার জন্য কি এটা একটা সাপোর্টিভ বাজেট হয়েছে? আমরা সেই ব্যাপারে ক্লিয়ারলি বলতে চাচ্ছি যে আমরা সাপোর্টিভ কোনো কিছু এই বাজেটটা আমরা দেখতে পাই। কারণ আমাদের দেশের এফডিআই অ্যাজ আ পার্সেন্ট জিডিপি কত? 0.6%. ইট ইজ লোয়ার দেন পাকিস্তান, এবং লোয়ার দেন পাকিস্তান বাই দ্য ওয়ে এগুলো তো লাস্ট 40-50 ইয়ার্স, এমন না যে ইন দ্য লাস্ট 2 ইয়ার্স অর 1 বছর, 50 ইয়ার্স। আপনি কি তাকিয়ে দেখবেন, পাকিস্তানের মতো ইকোনমি হ্যাজ বিন এবল টু অ্যাট্রাক্ট মোর এফডিআই দেন আস। স্যাড রিয়ালিটি। Forget it, economy size of Vietnam তো মাল্টিপলস অফ আস। সো স্ট্রাকচারালি আমাদের অনেক কাজ করতে হবে। 2024 সালে দেশে মোট বিদেশি বিনিয়োগ এসেছে $127 কোটি, যা আগের বছরের চেয়ে 13% কম। আর টানা 6 মাস ধরে বেসরকারি খাতের ঋণের প্রবৃদ্ধি 8%-এর নিচে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজশাহী বিভাগে 4 মাসে চুরি, ছিনতাই, ডাকাতির মামলা হয়েছে অন্তত 390টি, অর্থাৎ গড়ে প্রতি মাসে এ ধরনের অপরাধের ঘটনা প্রায় 100। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে উদ্বেগ তৈরি হয়েছে স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মাঝে। তবে অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ তৎপরতার আশ্বাস পুলিশের। রাজশাহী বিভাগে জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত চুরি, ডাকাতি, ছিনতাইয়ের ঘটনা ঘটেছে 400রও বেশি। ডাকাতির ঘটনাই ঘটেছে 29টি, আর সবচেয়ে বেশি হয়েছে সিরাজগঞ্জে। পুলিশের তথ্য বলছে 284টি চুরির ঘটনার মধ্যে 54টি হয়েছে বগুড়ায়। দস্যুতার দিক থেকেও এগিয়ে এই জেলা।
প্রতি মাসেই এই ধরনের অপরাধের ঘটনায় আতঙ্কে স্থানীয়রা। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা আরও বাড়ানোর দাবি তাদের। যারা ব্যবসায়িক রয়েছে আমরা আতঙ্কিত, কারণ এরকম হরহামেশা চুরি আশপাশে অনেক জায়গাতেই হচ্ছে। ফুটেজ চেক করি, ফুটেজে ক্লিয়ার দেখা যায় চোরকে। তো 1 মাস আগে আমি কমপ্লেনও করি, এজাহার করি। পাশাপাশি অনেক কয়েকটা দোকানেও কাটছিল তালা, তো সবাইকে নিয়ে এজাহার করে আমি কমপ্লেন করি থানায়। তো 1 মাস পার হয়ে গেছে, এখন পর্যন্ত আমার জানা নাই কেন ধরতে পারে নাই পুলিশ। নিজের বাড়ি চুরি হয়েছে, সেখানে মোবাইল এবং টাকা পয়সা চুরি হয়েছে, থানায় অভিযোগ দিয়েছিলাম, জিডি করছিলাম, সেখানে আমি কোনো প্রতিকার পাইনি। বিশ্লেষকরা বলছেন প্রশাসনের দুর্বলতার সুযোগ নিচ্ছে অপরাধীরা। ক্রমেই বাড়ছে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য। এর পেছনে কিছু দলের ইন্ধনেরও অভিযোগ রয়েছে। কেউ আসলে দায়িত্বশীল আচরণ করছে না। যদি আপনার গুড গভর্নেন্স সুশাসন থাকতো তাহলে এই সমস্যাগুলো হতো না। ইভেন বিচার ব্যবস্থার সেখানকার দুর্বলতা আছে, দুর্বল প্রসিকিউশন ব্যবস্থা আছে। এর বাইরে যেটা আছে রাজনৈতিক দলগুলোর যে ইন্ধন যোগানো। পুলিশের কর্মকর্তারা বলছেন 5 আগস্টের পর মনোবল হারানো বাহিনীর সদস্যরা আবারও সক্রিয় হয়ে মাঠে নেমেছেন। অপরাধ নিয়ন্ত্রণে সর্বোচ্চ তৎপরতা রয়েছে তাদের। দেশের বিদ্যমান আইন ও বিধির আলোকে সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করি এবং অপরাধীদেরকে যেন আইনানুগ প্রক্রিয়ায় বিচারের সম্মুখীন করা যায় সেই জন্য আমাদের তৎপরতা অব্যাহত আছে। 4 মাসে এসব চুরি ছিনতাইয়ের ঘটনায় আহত হয়েছেন অন্তত অর্ধশতাধিক। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। রাজশাহীতে আমের বাজারে ধস নেমেছে। আমের ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটি হওয়ায় বাজারে দামের প্রভাব পড়েছে, আর এর সুযোগ নিয়েছেন পাইকারি ব্যবসায়ীরা। স্থানীয় ব্যবসায়ীরা জানান, গত বছর রাজশাহী অঞ্চলে আমের উৎপাদন খুবই কম থাকায় অনেক বেশি দামে আম কেনা বেচা হয়েছে। তবে চলতি বছরে আমের উৎপাদন বেশি হলেও দাম কমে গেছে। কারণ হিসেবে ভরা মৌসুমে ঈদের লম্বা ছুটিতে মানুষ ঘরমুখী হওয়ায় ঢাকার বাজারে আমের দাম পড়ে গেছে। বর্তমানে বাজারে লক্ষণভোগ আম বিক্রি হচ্ছে 7 থেকে 10 টাকা কেজিতে। এছাড়া রানী পছন্দ, ল্যাংড়া ও হিমসাগর আম বিক্রি হচ্ছে 30 থেকে 40 টাকা কেজি দরে। রাজশাহীর 9 উপজেলায় 19,603 হেক্টর জমিতে আমের আবাদ হয়েছে। লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 2,60,000 মেট্রিক টন, যার বাজার মূল্য 1,695 কোটি 85 লাখ টাকা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। মুস্তাফিজুর রহমান, এবার উৎপাদন বেশি হওয়ার পরেও আসলে দাম পড়ে গেছে বাজারে, সেক্ষেত্রে কি অবস্থা এখন বাজারে আমের দাম দমের এবং সার্বিক পরিস্থিতি কিরকম দেখছেন? দেখুন, আমের যখন বাজারটি আম যখন পরিপক্ক হয়ে বাজারে ওঠা শুরু হয়েছিল সেই সময় কিন্তু আমের দাম বেশ ভালো ছিল এবং কৃষকরা ভালো দাম পাচ্ছিলেন। দেখা গেছে যে আঠি জাতের আম বা গুটি জাতের আম সেগুলোই কিন্তু বিক্রি হয়েছিল 100 টাকা কেজি দরে, অর্থাৎ মনের হিসাবে দেখা গেলে ওটি 4,000 টাকা মন শুরুর দিকে পেয়েছিল। কিন্তু এর পরবর্তীতে দেখা গেছে ঈদুল আজহার আগের সময় এবং পরবর্তী যে সময়টি যাচ্ছে এটি কিন্তু ব্যবসায়ীদের জন্য একটি মন্দা যাচ্ছে। শুধু এখানে যারা পাইকারি ব্যবসায়ী রয়েছেন তাদের জন্য এটি চরম মন্দা একটি সময় গেছে। এখন আমরা যে বাজারে আছি অর্থাৎ বানেশ্বর হাটে আছে, এটি এখনো পুরোপুরি জমে ওঠেনি, অর্থাৎ হাটটি জমে উঠলে এই রাস্তাটি পুরোটাই বন্ধ হয়ে যেত এবং শুধুই কিন্তু আমের যে ব্যবসায়ী তাদের এখানে পদচারণে মুখরিত থাকার কথা ছিল। তবে এখন আমরা যে বাজারে দেখছি এখানে লক্ষণভোগ বিক্রি হচ্ছে আজকে বাজারে সকালে গেছে যেটি 700 টাকা মন এবং ল্যাংড়া, খেরসাপাত বা হিমসাগর যেটি বলা হয়ে থাকে সেটি যাচ্ছে মানভেদে 14 থেকে 1600 টাকা, কখনো 1700 টাকা, সর্বোচ্চ 1700 টাকা মন যাচ্ছে এখানে পাইকারি যারা ব্যবসায়ীরা রয়েছেন। এবং তারা যে বিষয়টি বলছিলেন যে আসলে এখানে যে পাইকারি ব্যবসায়ী যারা রয়েছেন বিশেষ করে রাজশাহীর বাইরে অর্থাৎ ঢাকার যে পাইকারি ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু এখানে আসছেন না আসার কারণে, অর্থাৎ ঈদুল আজহার আগে কোরবানির গরু নিয়েই তারা ব্যস্ত ছিল, যার ফলে সেই সময় আমের পরিবহন বন্ধ ছিল এবং পরবর্তীতে কুরিয়ার সার্ভিস সহ অন্যান্য যে পরিবহনগুলো সেগুলো বন্ধ থাকার কারণে তাদের যে ব্যবসায়ী কিন্তু ব্যবসায়ী মন্দা ভাব সেটি এসছে। এখন ব্যবসায়ী যেটি বলছিলেন যে এখানে প্রশাসন থেকে বন্ধ থাকলো, গাছে আম পাকা তো বন্ধ থাকছে না, যার ফলেই কিন্তু আম তারা নিয়ে আসছে, অনেক ক্ষেত্রেই বাগানেই ফেলে দিচ্ছে এবং বিশেষ করে লক্ষণভোগের কথা যদি বলা হয়ে থাকে এটি সবচেয়ে বেশি প্রত্যেক বছরই সবচেয়ে বেশি ধরে এবং কৃষকরা এটিতে লাভবান হয়ে থাকেন। তবে এবারে চিত্রটি ভিন্ন এবং দেখা গেছে অনেক গ্রামে তারা গরুকে খাইয়ে দিচ্ছে এবং গোখাদ্যতে পরিণত হয়েছে, বিশেষ করে লক্ষণভোগের ক্ষেত্রে দেখা গেছে এবং এই আমের দামটি একেবারেই নেই বললেই চলে। এবং এখন বাজারে যেটি আসছে গোপালভোগ শেষ হয়ে গেছে এবং এখন বর্তমানে বাজারে যেটি রয়েছে লক্ষণভোগ রয়েছে, হিমসাগর রয়েছে এবং ল্যাংড়া উঠেছে, তবে দামগুলো একেবারে নেই। সেই সাথে এখনো অনেক গাছেই কিন্তু আমরা দেখছি যে এখানে
আম্রপালি যে আমটি রয়েছে সেটি পরিপক্ক হওয়া শুরু হয়েছে, তবে অনেক কৃষকই কিন্তু এখনো গাছ থেকে ভাঙছেন না বা নামাচ্ছেন না। তার কারণ হিসেবে তারা বলছেন যে বাজারে দাম নেই, যার ফলে তারা এমন পরিস্থিতির শিকার হচ্ছেন। এবং তারা বলছিলেন যে গেল বছর যেহেতু আমের একটি তারা লোকসান খেয়েছেন, গেল বছর আম কম এসেছিল, দামটিও কম ছিল, যার ফলে তারা হয়তো ভাবছিলেন যে এবার যেহেতু ফলন ভালো হয়েছে, এবার সেই মন্দা ভাবটি কাটিয়ে হয়তো এবার তাদের সেই ক্ষতিটা পুষিয়ে নিতে পারবেন, এমনটি কিন্তু তারা আশা করেছিলেন। কিন্তু শুরুর দিকে বাজারটি বেশ ভালো ছিল এবং এখন কিন্তু দেখা গেছে যে এটি তারা আগেই থেকেই ধারণা করছিলেন যে বাজারে একটি মন্দা আসবে, যেহেতু আমের ভরা মৌসুমে এবার ঈদুল আজহাটি চলে এসেছে, যার ফলে তাদের যে ধারণা ছিল এবং বাস্তবতা হচ্ছে এবার আমের দাম এখন পর্যন্ত নিম্নগামী এবং তারা আশা করছেন যে হয়তো সপ্তাহখানেক পরে যখন সব রাস্তা অর্থাৎ যানবাহনগুলো স্বাভাবিক হয়ে যাবে এবং কুরিয়ার সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো যখন পুরোপুরি স্বাভাবিক হয়ে যাবে, তখন হয়তো আমের চাহিদাগুলো বাড়বে এবং পরিবহন ব্যবস্থা যত সহজতর হবে ঠিক ততটাই কিন্তু আমের দিকে অর্থাৎ আমের যে দাম সেটি কিন্তু চাঙ্গা হওয়া শুরু হবে। তো এখন পর্যন্ত আমরা ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছিলাম এবং তারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যেটি বলছিলেন যে এবার প্রায় 1600 কোটি টাকার এখানে বাণিজ্য হওয়ার একটি সম্ভাবনা তারা দেখেছিলেন এবং এর আগে তারা বলছিলেন যে আমের বাজারে এবার প্রায় 1600 কোটি টাকার বাণিজ্য হওয়ার কথা রয়েছে এবং উৎপাদন যেহেতু ভালো হয়েছিল সেই হিসাবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই ধরনের একটি সম্ভাব্য একটি মূল্য নির্ধারণ করেছিলেন। তবে সেই কাঙ্ক্ষিত লক্ষ্য কতটুকু পৌঁছতে পারবে সেটি হয়তো পরেই বলা যাবে, কারণ আমের যে বাজারে যে মন্দাটি যাচ্ছে এটি কিন্তু একটি বড় প্রভাব পড়ছে এবং স্থানীয় যারা ব্যবসায়ীরা রয়েছেন তারা বলছিলেন যে এই চলমান সংকট বা এই পরিস্থিতি যেন দ্রুত উত্তরণ হয়, এই কারণে তারা বলছিলেন যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সহ যারা প্রশাসক রয়েছেন অর্থাৎ সরকারি দপ্তরের এই হস্তক্ষেপ তারা কামনা করছিলেন, যেন তাদের এই অবস্থার এই যে সংকট কিছুটা সংকট বলা তাদের ভাষায় সংকট রয়েছে, এই সংকট থেকে উত্তরণের জন্য প্রশাসনের সহায়তা কিন্তু এখানে যারা স্থানীয় ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু চাচ্ছিলেন। এই ছিল রাজশাহী আমের বাজার থেকে সর্বশেষ। রাজশাহী থেকে জানাচ্ছিলেন সহকর্মী মুস্তাফিজুর রহমান। চলে গেলেন গণফোরামের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোস্তফা মহসিন মন্টু। রোববার বিকেলে রাজধানীর একটি হাসপাতালে ৭৯ বছর বয়সে মারা যান তিনি। আজ সকালে কেরানীগঞ্জে জানাজা, দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানীতে গার্ড অফ অনার ও দাফন করা হবে তাকে। খ্যাতিমান রাজনীতিক ও ৭১-এর ঢাকার গেরিলা বাহিনীর প্রধানের মৃত্যুতে শোক জানিয়েছে বিএনপি, এনসিপি সহ রাজনৈতিক দলগুলো। ৬৯-এর গণঅভ্যুত্থান থেকে ৭১-এর মহান মুক্তিযুদ্ধ, সবশেষ ২৪-এর গণঅভ্যুত্থানেও অগ্রণী ভূমিকায় ছিলেন গণফোরামের সভাপতি মোস্তফা মহসিন মন্টু। মুক্তিযুদ্ধে তিনি ছিলেন ঢাকা জেলা গেরিলা বাহিনীর প্রধান। মোস্তফা মহসিন মন্টু যুবলীগের চেয়ারম্যান ও ঢাকা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছাড়াও ২ বার নির্বাচিত সংসদ সদস্য ছিলেন। ১৯৯২ সালে আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত হলে যোগ দেন ডক্টর কামাল হোসেনের নেতৃত্বাধীন গণফোরামে। সর্বশেষ জাতীয় ঐক্যফ্রন্ট গঠনে তার ভূমিকা ছিল অন্যতম। বার্ধক্যজনিত নানা জটিলতা নিয়ে ভর্তি ছিলেন রাজধানীর স্কয়ার হাসপাতালে। চিকিৎসাধীন অবস্থায় রোববার বিকেলে মারা যান তিনি। অনেকদিন ধরেই ফুসফুসজনিত কারণে আমি অসুখে ছিলেন এবং হাসপাতালে ছিলেন। আমার শ্বশুর আমার বাবার মতো ছিলেন, উনি যদি করে ভুল ত্রুটি করে থাকে তাকে মাফ করে দিলেন। তার মৃত্যুর খবরে হাসপাতালে ছুটে যান দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধারা। এ সময় বিএনপির মহাসচিব বলেন, নীতিনৈতিকতার সঙ্গে আপোষ করেননি মোস্তফা মহসিন মন্টু। নীতির সঙ্গে মিল না হওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বেরিয়ে এসেছেন, তারপরে আর কোনো কম্প্রোমাইজ করেননি, তিনি তার নীতির প্রশ্নে কোনো আপোষ করেননি। ৬৯-এর মহান গণ অভ্যুত্থান এবং ৭১-এর মুক্তিযুদ্ধে তার যে ঐতিহাসিক ভূমিকা, সেই ভূমিকা বাঙালি জাতি চিরদিন কৃতজ্ঞতায় স্মরণ করবে। তিনি সবসময় একটি গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখতেন বলে জানান সহযোদ্ধারা। মুক্তিযুদ্ধের অন্যতম গুরুত্বপূর্ণ যে সংগঠক কয়েকজন আমাদের মাঝে রয়েছেন, তাদের মধ্যে অন্যতম একজনকে আমরা হারিয়েছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে তিনি অসম্ভব বীরত্বব্যঞ্জক ভূমিকা পালন করেন। সোমবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে বনানী কবরস্থানে গার্ড অফ অনার ও দাফন করা হবে বর্ষিয়ান এই রাজনীতিবিদকে। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারি সহায়তা না পেয়ে ৪ দশক পর নিজেরাই সংস্কার করলেন বগুড়া জেলার যমুনা নদীর পাশের সোনাতলা বাঁধ। এই সংস্কার নদী ভাঙন থেকে রক্ষার পাশাপাশি পুনরায় তৈরি করেছে স্থানীয় সড়ক যোগাযোগ। এতে করে সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার প্রায় ১.৫ লক্ষ মানুষের চলাচলে সুবিধা নিশ্চিত হবে।
এই বাঁধটি বগুড়া জেলার সোনাতলায় 4 দশক আগে বন্যা ও ভাঙ্গনে নিশ্চিহ্ন হয়ে গেলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সোনাতলা ও সারিয়াকান্দি উপজেলার মধ্যে। দপ্তরে দপ্তরে ঘুরে ক্লান্ত এলাকাবাসী এবার নিজস্ব অর্থায়ন আর স্বেচ্ছাশ্রমেই বানিয়ে নিয়েছেন তাদের যোগাযোগের জরুরি বাঁধটি। গত ডিসেম্বরে চাঁদা তোলা শেষে স্বেচ্ছাশ্রমে শুরু হয় এর সংস্কার কাজ। পূর্ব তেকাইনি চুকাইনগর থেকে সুজালের পাড়া গুচ্ছগ্রাম পর্যন্ত 40 ফুট প্রশস্ত এই বাঁধ 1.5 কিলোমিটার। 20-25 গ্রামের লোক আমরা সহযোগিতা করে এই খালটা উদ্যোগ নিয়ে আমরা কিছু টাকা দিয়ে আমরা করতেছি। বাঁধটা আমাদের সবাই মিলে বাঁধটা করছি আমরা নিজের অর্থায়নে করার পর আমাদের একটু সুবিধা ফিরে আসছে। বাঁধ নির্মাণে এলাকার সব শ্রেণী ও পেশার মানুষ সহযোগিতার হাত বাড়ান। 500 থেকে 1 লাখ টাকা পর্যন্ত চাঁদা দিয়েছেন স্থানীয়রা। এলাকার সমস্ত ভিক্ষুক থেকে শুরু করে উচ্চ পর্যায়ে যারা আছে সবাই অর্থ দান করেছে এবং এই বাঁধ নির্মাণ করতে গিয়ে কিছু সরকারি রাস্তা ছিল, বাকি যে 4000 ফিটের মতন আছে হলে বেসরকারি লোকের রাস্তার জমি জমা যারা প্রায় 20 থেকে 25 বিঘা জমির মতন হবে তারা দান করেছে রাস্তার সুবিধার জন্য। বাঁধের 80% কাজে ইতিমধ্যেই ব্যয় হয়েছে প্রায় 50 লাখ টাকা। বাকি অসম্পূর্ণ কাজে মানুষের পাশে থাকবে স্থানীয় সামাজিক সংগঠন মনি পঞ্চায়েত কল্যাণ ট্রাস্ট। তারা এত নিরীহ 1000, 2000, 5000 তারা নিজেদের উদ্যোগে এই টাকাটা দিচ্ছে। তাদের পাশে আমি অনেক আগে থেকে আছি, ইনশাল্লাহ এখনও থাকব এবং আমার সোর্স থেকে যদি গভর্নমেন্ট লেভেলে কোনো সুযোগ থাকে আমি সেটা করব। 1940 সালে সরকারি নথিতে উল্লেখ করা পূর্ব তেকাইনি চুকাইনগরের বাঁধটি 1984 সালের বন্যায় ব্যাপক ক্ষতি হয়। এতে বিপদে পড়েন বগুড়ার 2 উপজেলার অন্তত 40 গ্রামের 50,000 মানুষ। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোনাতলা, বগুড়া। ভূমি অধিগ্রহণ না হওয়ায় নির্মাণের পরেও চালু করা যায়নি মুন্সিগঞ্জের 2টি সেতু। 20 কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতু দুটিতে সংযোগ সড়ক না থাকায় কোনো সুফল পাচ্ছে না এলাকাবাসী। জটিলতা কাটিয়ে সেতু চালু করতে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। মুন্সিগঞ্জে চরাঞ্চলে 5টি ইউনিয়নের প্রবেশদ্বার মুন্সিরহাট ও হামিদপুরে 2টি সেতু ঝুঁকিপূর্ণ হওয়ায় 2023 সালে শুরু হয় নতুন সেতুর কাজ। গত এপ্রিলে আরসিসি সেতু নির্মাণ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে কাজে আসছে না এগুলো। এলাকাবাসী বলছে, সেতু নির্মাণের আগেই সংযোগ সড়কের ভূমি অধিগ্রহণ না করায় বর্তমানে বাড়িঘর ও দোকানপাট ছাড়তে চাইছে না মালিকরা। এ কারণে ঝুঁকিপূর্ণ পুরনো বেইলি সেতু দিয়ে চলছে যাতায়াত। রাস্তা না নিয়ে ব্রিজ বানায় লাইছে, তো এই ব্রিজ বানায় লাভ কি যদি আমরা চলাচলই করতে না পারি? এত টাকা খরচ করে ব্রিজ বানালে আমরা রাস্তায় নাই যাইতে পারি না, কি লাভ হইলো? আগের ব্রিজ তো ভালো ছিল আমাদের, এই যে গড়বাড়ির উপরে ব্রিজ উঠায় ব্রিজ এখন ওপেন করে নাই। ভূমি মালিকদের অভিযোগ, সেতু নির্মাণের আগেই সংযোগ সড়কের জন্য সম্পত্তি অধিগ্রহণ শুরু না করে প্রতারণা করেছে কর্তৃপক্ষ। সরকারি প্রক্রিয়া মেনেই অধিগ্রহণ ও ক্ষতিপূরণের দাবি মালিকদের। ব্রিজের পাশেই সরকারি খাত জমি থাকার পরেও ব্রিজটা কেন মালিকানা জমির উপর দিয়ে উঠাইলো, এটা আমরা সাধারণ মানুষ বা এই জায়গায় যারা মালিক আছে কেউ বুঝতে পারি না। আমাদের ন্যায্য মূল্য দেওয়া হয় নাই, এই কারণে আমাদের ঘরদুয়ার এখন পর্যন্ত আমরা বানতাছি না। সেতুর কাজ শেষ হলেও জমি বুঝে না পাওয়ায় প্রকল্পের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করা হয়েছে জানালেন কর্মকর্তারা। 2022 সালে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হয় আর কি। এখন আপনার সর্বশেষ ধারা মানে 8 ধারায় নোটিশ জারি হয়ে গেছে। সামনে দখল হস্তান্তর সম্পন্ন হবার পরে আমরা হয়তো ওই জায়গায় মূল অ্যাপ্রোচটা কাজ করতে পারবো আর কি। দ্রুত সংযোগ সড়ক স্থাপন করে সেতু দুটি ব্যবহারের উপযোগী করার দাবি 5 ইউনিয়নের লক্ষাধিক মানুষের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে মুন্সিগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী জিতু রায়। জিতু, এই সেতু দুটি চালু না হয় ভোগান্তি চিত্রটি কিরকম সেটি একটু জানাবেন। আর সড়ক ও জনপথ বিভাগে প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে, সেক্ষেত্রে কবে নাগাদ এটা পুরোপুরি চালু হতে পারে, এ বিষয়ে কোনো ধারণা পাওয়া গেছে কিনা? আপনার প্রথম প্রশ্নের উত্তরটি আগে দিই। ভোগান্তি এখন চরমে পৌঁছেছে। আমরা প্রতিবেদনে যেমন বলছিলাম 5টি ইউনিয়নের যে প্রবেশদ্বার, প্রায় লক্ষাধিক মানুষ এই 5 ইউনিয়নে প্রবেশ করে মুন্সিরহাটের এই ব্রিজটি দিয়ে।
এই যে ভাঙা ব্রিজটি জরাজীর্ণ অবস্থায় পড়ে রয়েছে, এই ব্রিজটি জরাজীর্ণ থাকার কারণে কিন্তু বিশেষ গুরুত্ব দিয়েই নতুন ব্রিজ নির্মাণ প্রকল্প শুরু হয় 2023 সালে। আর সড়ক বিভাগ যেটি বলছেন 2022 সালে ব্রিজ নির্মাণের পূর্বেই তারা ভূমি অধিগ্রহণের প্রক্রিয়াটি শুরু করেছিলেন, কিন্তু বাস্তবিক অর্থে ভূমি অধিগ্রহণ প্রক্রিয়াটি সম্পন্ন না হওয়ার কারণে কিন্তু এই যে আমরা ক্যামেরায় দেখতে পাচ্ছি যে ব্রিজটি উঁচু করে নির্মাণ করা হয়েছে, পাশেই জরাজীর্ণ ব্রিজটির জায়গা থেকে ছেড়ে সরকারি জায়গা ছেড়ে ভূমি মালিকদের ব্যক্তিগত সম্পত্তির ওপর দিয়ে যে ব্রিজটি নির্মাণ করা হয়েছে তার এখানে এখন পর্যন্ত কিন্তু ক্যামেরায় স্পষ্ট দেখা যাচ্ছে যে সেই ব্রিজে ওঠার যে সংযোগ সড়কটি হওয়ার কথা সেখানে কিন্তু দোকানপাট কিন্তু এখনো রয়ে গেছে। ব্রিজ নির্মাণ শেষ অথচ এই যে ভূমি অধিগ্রহণ করা হয়নি তার ফলে ব্রিজ দুটো কিন্তু অচল অবস্থায় পড়ে আছে। স্থানীয়রা দাবি করছেন এই ধরনের অব্যবস্থাপনার কারণে কিন্তু তারা নতুন ব্রিজটি ব্যবহারের বা সুযোগ থেকে কিন্তু তারা বঞ্চিত হচ্ছেন। এখানে শত শত দোকানপাট কিন্তু এই মুন্সিরহাট ব্রিজটিতে আমরা লক্ষ্য করতে পাচ্ছি। এই দোকানপাটগুলোর রেখেই ভূমি অধিগ্রহণের কোনো ব্যবস্থাপনা ছাড়াই কিন্তু তারা এটি করেছে। সড়ক বিভাগ যেটি বলছে ৮ ধারায় তারা কিন্তু সতর্কতা জারি করেছেন ভূমি মালিকদের ভূমি ছেড়ে দেওয়ার জন্য বা ভূমিটিকে বুঝে নেওয়ার জন্য, কিন্তু সড়ক বিভাগের এই প্রস্তাবনাটিকে অস্বীকার করছেন ভূমি মালিকরা। তারা বলছেন ন্যায্য মূল্য বা সরকারি নির্ধারিত দাম তারা না পাওয়ার কারণে তারা এখন পর্যন্ত ভূমি ছাড়ছেন না। এই যে উভয় পক্ষের যেই দোষারোপ করা, এই দোষারোপের ফলশ্রুতিতে কিন্তু বঞ্চিত হচ্ছেন সরকারের এই যে দুটি ব্রিজ নির্মাণ হয়েছে তার থেকে বঞ্চিত হচ্ছেন লক্ষাধিক মানুষ। 5 ইউনিয়নের যারা বাসিন্দা তাদের যে স্বপ্নের এই দুটো ব্রিজ ছিল তারা এই দুটো ব্রিজ দিয়ে তারা কিন্তু তাদের ইউনিয়নগুলোতে প্রবেশ করেন, কিন্তু এই যে পুরনো জরাজীর্ণ ব্রিজটি এখনও কিন্তু সেই পুরনো জরাজীর্ণ ব্রিজ দিয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় কিন্তু তাদেরকে যাতায়াত করা হচ্ছে। জনমনে এখন প্রশ্ন যে কেন তাহলে এই অব্যবস্থাপনার মাধ্যমে সরকারি জায়গা ছেড়ে বা ব্যক্তিগত মালিকানা জায়গায় এই যে এই ধরনের ব্রিজ নির্মাণ করা হলো তার সুফলটা কবে পাবে তারা, প্রশ্ন উঠেছে এখন। আর এই সড়ক বিভাগের এই অব্যবস্থাপনার ফলশ্রুতিতে কিন্তু এই যে জনভোগান্তি সেটা থেকে দ্রুত মুক্তি চেয়েছে কিন্তু মুন্সিগঞ্জের 5 ইউনিয়নের ইউনিয়নবাসীরা। মুন্সিগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মী জিতু রায়।